একজন পুরুষকে শিক্ষা দেওয়া মানে একজন ব্যক্তিকে শিক্ষিত হিসেবে গড়ে তোলা, আরেকজন মেয়েকে শিক্ষা দেওয়া মানে গোটা পরিবারকে শিক্ষিত করে তোলা। আর সে কারণেই জাতির কল্যাণ ও অগ্রগতিতে নারীর শিক্ষার কোনো বিকল্প নেই। নারী ক্ষমতায়নে অন্যতম হাতিয়ার হল শিক্ষা। শিক্ষা অর্জন করেই বাংলাদেশের নারীরা আজ দেশের উন্নয়ন যাত্রায় রাখছেন অসামান্য অবদান। লাখো নারী আজ শত বাধা বিপত্তি অতিক্রম করে স্বপ্ন দেখছেন উন্নত জীবনের। বাংলাদেশের অর্থনৈতিক প্রক্রিয়ায় রূপান্তরে নারীর ক্ষমতায়ন এক্ষেত্রে পালন করে চলেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশের কোটি কোটি নারী যারা একসময় পুরুষের উপর নির্ভরশীল ছিল, তাদের হাতেই এখন নিজেকে অর্থনৈতিক ভাগ্যের নিয়ন্ত্রণ। এর মাধ্যমে ঘটে যাচ্ছে বৈপ্লবিক সামাজিক পরিবর্তন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতি তাক লাগিয়ে দিয়েছে সারা বিশ্বকে। কর্মক্ষেত্রেও বাড়ছে নারীর অংশগ্রহণ। নারীর অংশগ্রহণ বাড়ছে সশস্ত্র বাহিনীতেও। জীবন বাজি রেখে তারা কাজ করছেন দেশের জন্য। নির্ভুল নিশানায় গুড়িয়ে দিচ্ছেন শত্রুপক্ষের মেরুদণ্ড। আবার মমতাময়ী মায়ের মতো গড়ে তুলেছেন দেশের অবকাঠামো। প্রিয় শ্রোতা, পুরুষের পাশাপাশি নারীরা শিক্ষিত হয়ে পরিবার, সমাজ, দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে অবদান রাখুক, এই আহ্বান রেখে শুরু করছি ইউনিসেফের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। প্রিয় শ্রোতা, জীবনের জন্য ম্যাগাজিন অনুষ্ঠানের আজকের আয়োজনমালায় রয়েছে নারী ক্ষমতায়নী শিক্ষার গুরুত্ব বিষয়ক আলোচনা, কবিতা আবৃত্তি এবং মাঠ প্রতিবেদন। এই বিষয়গুলো নিয়েই শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি বুলবুল আক্তার চৌধুরী। শিক্ষার টেকসই উন্নয়নে নারীর ক্ষমতায়নের গুরুত্ব অনেক। সে শিক্ষাই নারীর জন্য প্রকৃত শিক্ষা, যে শিক্ষা তার পরিবারের প্রতিটি সদস্যকে শিক্ষিত করার ক্ষমতা রাখে। শিক্ষিত নারীর পক্ষেই সম্ভব পরিবারের অন্য সদস্যদের শিক্ষিত করে একটি নৈতিক মূল্যবোধ সম্বলিত সমাজ উপহার দেওয়া। নারীর সুশিক্ষা নিশ্চিত করে তাদের ক্ষমতায়ন করতে পারলে তারা সমাজ বিনির্মাণে ও শিক্ষার টেকসই উন্নয়নে সক্রিয় অবদান রাখতে পারে। প্রিয় শ্রোতা, প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি নারীর ক্ষমতায়নী শিক্ষার গুরুত্ব বিষয়ক আলোচনায়। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উম্মে সুরায়া আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রামু, কক্সবাজার। সাক্ষাৎকার গ্রহণে আছি আমি বুলবুল আক্তার চৌধুরী। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম বিষয়ক বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য অনুষ্ঠানে বাংলাদেশ বেতার কক্সবাজার স্টুডিওতে আপনি এসেছেন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নারীর ক্ষমতায়নে শিক্ষার গুরুত্ব। তো শুরুতেই আপনার কাছে জানতে চাই যে আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলছি, যে উইমেন এম্পাওয়ারমেন্ট। তো নারীর ক্ষমতায়ন বলতে আসলে আমরা কোনটাকে বুঝবো? আসলে নারীর ক্ষমতায়ন বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে নারীর এমন একটা অবস্থাকে বোঝায় যেখানে নারী সবসময় স্বাধীন থাকবে। হ্যাঁ, আচ্ছা। আর এমন একটা মর্যাদাকর অবস্থায় উন্নীত হবে যেখানে নারী একদম ফুল ফ্রিডমটা উপভোগ করতে পারবে। সাথে তার ডিসিশন মেকিং থেকে শুরু করে জীবনের প্রতিটা পর্যায়ে নারীকে মূল্যায়ন করা হবে। খুব সাধারণ ভাষায় আমি এটাই বুঝি নারীর ক্ষমতায়ন বলতে। দেখা যায় যে নারী যে ডিসিশন মেকিং এর কথা আপনি বলেছেন, সে যথাযথ সঠিক ডিসিশন নিতে হলে তার তো আসলে ওই নলেজ, ওই শিক্ষাটা প্রয়োজন। এই ক্ষেত্রে নারীর শিক্ষার গুরুত্ব কতখানি? আজকের প্রোগ্রামে যতটুক বোঝানো যায় সেটা ওটুক আমি একটু বলবো। এটা আসলে উপলব্ধির একটা বিষয়। আমরা তো আসলে একদম মাঠ পর্যায়ে অশিক্ষিত মহিলাদেরকে নিয়ে আমরা কাজ করি। আমরা বিভিন্ন উঠান বৈঠকে যাই, আচ্ছা, বিভিন্ন সচেতনতামূলক সভা করি, বিভিন্ন কমিউনিটি সভা করি, স্কুল কলেজে যেগুলো মানে অভিভাবক সমাবেশ হয় ওগুলাতে আমরা যাই। তো ওখানে আমরা কিন্তু প্রায় বলি নারী শিক্ষার গুরুত্বটা কি। নারী শিক্ষার গুরুত্ব আসলে অনেক ব্যাপক।
নেপোলিয়ন কিন্তু বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। একজন পুরুষ যদি শিক্ষিত হয় তাহলে শুধু ওই পুরুষ একজন ব্যক্তিটাই কিন্তু শিক্ষিত হবেন, কিন্তু একজন নারী যদি শিক্ষিত হয় সেটা কিন্তু গোটা পরিবারটাই শিক্ষিত হবে। এই একটা লাইনেই কিন্তু বোঝা যায় যে নারী শিক্ষার গুরুত্ব কতখানি। ধরেন একটা আমব্রেলার মেইন খুঁটিটাই কিন্তু হবে মা, এবং সেই মাটা যদি শিক্ষিত হয় তাহলে আমব্রেলাটাই আলোকিত হয়ে যাবে, আমব্রেলার নিচে আর অন্ধকার থাকবে না, আমব্রেলাটা আরো বেশি শক্তিশালী হবে। মানে সেখানে মাটাই হচ্ছে কিন্তু মেইন খুঁটি। এবং আমি যখন বিভিন্ন প্রোগ্রামে যাই আমি নারীদেরকে এই একটা কথাই বলি, আপনি যদি শিক্ষিত হন আপনার পুরো সংসারটাই, আপনার পরিবারটাই আলোকিত হবে। কারণ আমাদের ইসলাম ধর্মে কিন্তু বলা হয়েছে যে মানে মায়ের পায়ের তলে বেহেশত, সন্তানের বেহেশত। ঠিক সেম একটা মায়ের গুরুত্ব, সেটা শুধু ইসলাম ধর্মে না, প্রতিটা ধর্মে কিন্তু মায়ের গুরুত্ব আছে। এবং নারী শিক্ষার ক্ষেত্রেও কিন্তু সেম, একজন মাই পারে একটা সংসারকে আলোকিত করতে। এবং একটা পরিবার যখন চেঞ্জ হবে সাথে সাথে আমাদের সমাজটাও চেঞ্জ হয়ে যাবে। প্রধানমন্ত্রীর বিশেষ 10টি উদ্যোগের মধ্যে কিন্তু এই একটি উদ্যোগ হচ্ছে নারীর শিক্ষার বিষয়টি। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেক কিছু এগিয়ে নিয়েছেন এবং অনেক কিছু বাস্তবায়নের পথে আছে। তো নারীর শিক্ষার কথা যেহেতু এসেছে, এই শিক্ষার ক্ষেত্রে আসলে যে চ্যালেঞ্জগুলো সেগুলো নিয়ে যদি একটু শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন। শিক্ষাক্ষেত্রে মূলত প্রধান চ্যালেঞ্জ হচ্ছে, আমি বলবো বাল্য বিবাহ 1 নম্বরেই রাখবো, 2 নম্বরে রাখবো আমি দারিদ্রতাটাকে। আচ্ছা। তারপর আস্তে আস্তে এর পরবর্তীতে আমাদের কুসংস্কার আছে, তারপর আমাদের পুরুষতান্ত্রিক যে মনোভাবটা ওটা, তারপর আমাদের নেতিবাচক মনোভাব। এই পুরুষতান্ত্রিক বৈষম্যমূলক মনোভাবটা যে শুধু পুরুষটাই পোষণ করে তা না, আমরা নারীরাই কিন্তু এটার জন্য অনেক দায়ী। হ্যাঁ, আমি কিন্তু একদম অনেক মাঠ পর্যায়ে কাজ করি, অনেক ক্ষেত্রে আমি শুনে থাকি যে ছেলে বাবু হলে সবাই বলে যে দামি বাবু হয়েছে, দামি সন্তান হয়েছে। হ্যাঁ, আমি অনেক মহিলাদের কাছ থেকে এটা শুনেছি যে প্রথম সন্তান যদি ছেলে না হয় অনেকের মন খারাপ হয়ে যায়। আসলে জন্মের পরে যে আমরা একটা ডিসক্রিমিনেশন বলছি, ওখান থেকেই শুরু। একজন নারীকে কিন্তু তার শাশুড়িই বলে বা আশেপাশে ননদ বা বোন মারাই কিন্তু বলে, ইস প্রথমটা মেয়ে হয়েছে। বৈষম্যটা কিন্তু ওখান থেকেই শুরু। আমার কিন্তু কাজ করতে হবে ওখান থেকেই। আমার সন্তান কন্যা হোক ছেলে হোক দুইটাই কিন্তু আমার, মানে তার ওয়েলকামিংটা নেগেটিভ ভাবেই হচ্ছে পৃথিবীতে। আমি বললাম যে ওই যে বৈষম্যমূলক নেতিবাচক মনোভাব জন্ম থেকেই কিন্তু ডিসক্রিমিনেশনটা আসছে, যদিও এখন কিছুটা কমে আসছে, কিন্তু গ্রামাঞ্চলে এখনো আছে। শুধু গ্রামাঞ্চলে না, রামুতে এমন একটা ফ্যামিলি দেখেছি, একটা ছেলের আশায় 6টা মেয়ে হয়েছে পরপর। ডিসক্রিমিনেশনটা এখনো আছে। তারপর আরো সমস্যা আছে হচ্ছে আমরা কিন্তু শিক্ষিত হচ্ছি, কিন্তু আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারছি কয়জন? হ্যাঁ, স্বশিক্ষিত হতে পারছি কয়জন? একটা হচ্ছে সুশিক্ষা আর একটা হচ্ছে স্বশিক্ষা। এসব সমস্যাগুলো থেকে উত্তরণকে আসতে হলে আমাদের এসব থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে শিক্ষাটাকে আমাদেরকে সুশিক্ষায় পরিণত করতে হবে, প্লাস আমাদেরকে কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। আপনি চমৎকার বলেছেন। তো শিক্ষা নারীকে সামাজিকভাবে কতটা সুরক্ষা দিতে পারে এই বিষয়ে যদি বলেন। শিক্ষা ছাড়া আসলে কোনো বিকল্প নাই। ওই যে আমি বললাম শিক্ষা, সুশিক্ষা, স্বশিক্ষা, আমাদের দুইটাই শিক্ষায় শিক্ষিত হতে হবে। একজন নারী যদি শিক্ষিত হয়, তার বললাম যে পুরো পরিবারটাই শিক্ষিত হবে, এবং সে যদি শিক্ষিত হয় সে তার সন্তানগুলোকে ওভাবে কিন্তু গড়ে তুলবে এবং তার ফ্যামিলিটা একটা আদর্শ পরিবার হয়ে উঠবে। এই সুরক্ষাটা কিন্তু শিক্ষা থেকে 100% আসে। আমি যদি বলি, আমার অফিসে কিন্তু অনেক কিছু ট্রেনিং দেওয়া হয়, ওখানে কিন্তু আমরা ন্যূনতম 8 পাস লাগে, বিনামূল্যে কিন্তু ট্রেনিংটা নিবে, প্লাস তারা কিন্তু 3 মাসের একটা কোর্স 12,000 টাকা পায় এবং সাথে একটা সার্টিফিকেট পায়। 8 পাস না হলে কিন্তু আমরা নিই না। হ্যাঁ, ওখানেও এত ডিমান্ড, মানে মহিলারা আসছে, অনেক ইন্টারমিডিয়েট পাস ছাত্রীরাও আসছে। তারা যখন একটা সার্টিফিকেট পায়, তারা ওই সার্টিফিকেটটা কিন্তু কাজে লাগাতে পারছে এবং তারা কিন্তু স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এটা কাজে লাগাতে পারছে। আপনি যেই প্রশিক্ষণের কথা বললেন, আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে নারী শ্রোতারা শুনছেন, ওনারা যদি এই প্রশিক্ষণটি রিসিভ করতে চায় তাহলে এটা কিভাবে? ওনারা যদি রিসিভ করতে চায়, আমি যেহেতু রামুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং আমার অফিসটাও রামুতে, অবশ্যই ওনাদের রামুর বাসিন্দা হতে হবে এবং বয়স অবশ্যই 16 থেকে 45-এর মধ্যে থাকতে হবে। আচ্ছা। এবং আমরা সবসময় স্বামী পরিত্যক্তা, বিধবা, সহায়তা পাওয়ার অনেক উপায় আছে, কিন্তু আমরাও একটা সহায়তা দিয়ে ওনাদেরকে সাহায্য করি আর কি। আচ্ছা, এটা কি প্রত্যেক উপজেলায়? এই সারা বাংলাদেশে যে কয়টা উপজেলা আছে প্রতিটা উপজেলায় কিন্তু এই প্রোগ্রামটা চালু আছে। হয়তো আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে নারী শ্রোতারা রয়েছেন, এই সুবিধাটি নিশ্চয়ই ওনাদের উপকারে আসবে। আসলে পরিবারে মা শিক্ষিত হলে এই বাল্যবিবাহে বিয়ে রোধ করা সম্ভব, এই ব্যাপারে আপনার মূল্যায়নটা কি?
বাল্য বিয়ে অবশ্যই রোধ করা সম্ভব এবং অবশ্যই সেটা আমাদের হাতে। এটা একটা ফ্যামিলির মার হাতেই কিন্তু এটা। সহযোগী হিসেবে অবশ্যই বাবা থাকবেন। বাবার সহযোগিতা ছাড়া, ওই যে বলে না, নারী পুরুষের সহযোগিতা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। পৃথিবীতে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মাকে অবশ্যই শিক্ষিত হবে এবং বাবাকেও এগিয়ে আসতে হবে বাল্যবিবাহ রোধ করার জন্য। আমাদের যে রুরাল এরিয়াগুলো আছে, আপনি যেহেতু মাঠ পর্যায়ে কাজ করেন, এখনো পর্যন্ত কিন্তু মায়েরা তাদের সিদ্ধান্ত, তাদের মতামত দেওয়ার সেই সুযোগটা কিন্তু অনেক পরিবারেই নেই। এবং দেখা যাচ্ছে যে বিগত কয়েক বছরের যে করোনার যে ঝড়টা গেছে, সেক্ষেত্রে পার্সেন্টেজ হিসেবে মহিলা শিক্ষার্থীরাই ঝরে পড়েছে। করোনার মধ্যে মানুষের আর্থিক সমস্যা, বিভিন্ন সমস্যার মধ্যে একটি উপায় ছিল যে আমরা আমাদের মেয়েগুলোকে স্কুলে পাঠানো বন্ধ করে আমরা অন্যত্র বিবাহের মাধ্যমে এটা একটা সমাধানের বিষয় ছিল। মাঝখানে একটা জরিপেও আসছে যে নারী শিক্ষার্থী ঝরে যাওয়ার বিশাল একটা পার্সেন্টেজ ছিল। তো সেক্ষেত্রে মেয়েরা কেন এই পার্সেন্টেজের আওতায়, মানে ছেলে তো হতে পারতো। এই বিষয়টা হচ্ছে নারীরা কেন ঝরে পড়ছে, বা নারী বলবো না, কন্যা শিশু বলবো। কন্যা শিশু, কারণ 18-এর নিচে তো সবাই কন্যা। কন্যা শিশু কেন ঝরে পড়ছে? ওই যে বললাম, দারিদ্রতা। একটা ফ্যামিলিতে কিন্তু অনেকগুলা বাচ্চা কাচ্চা থাকে। একজন দরিদ্র বাবা, সে কন্যা শিশুকে কিন্তু বোঝা মনে করছে। তাকে যদি আমি তাড়াতাড়ি বিয়ে দিয়ে কোনো রকম পার করতে পারি, তাইলে আমার সংসার থেকে একজন বোঝা কমলো, একটা মুখ কমলো। কিন্তু বেসিক্যালি জিনিসটা ওরকম না। সে একজন শিশুকেই কিন্তু সে বিয়ে দিচ্ছে, 1 বছর পর কিন্তু একজন শিশুর মা হচ্ছে। বাল্যবিহের যে কি পরিমাণ কুফল, আমরা কুফলগুলো বিভিন্ন উঠান বৈঠকে যখন যাই, আমরা বারবার এগুলো নিয়ে মানে মহিলাদেরকে কাউন্সিলিং করি। আপনার কন্যা শিশু 18-র আগে মানে সে একজন শিশুই কিন্তু শিশুর মা হচ্ছে, একজন শিশু ডেলিভারি দিচ্ছে। শিশু যখন একটা শিশুর মা হচ্ছে, তার যখন শারীরিক গঠন থেকে শুরু করে তার যখন সৌন্দর্য কমে যাচ্ছে, এটা একদম বাস্তব চিত্র। তার হাজবেন্ড তখন অন্য মেয়ের দিকে কিন্তু চোখ যাবে। তাকে কিন্তু অত্যাচার করে, মারধর করে অন্য মেয়ের পিছনে ভায়োলেন্সটা তখন থেকে শুরু। ভায়োলেন্সটা কিন্তু ওখান থেকেই শুরু হয়। এবং সে গেল হচ্ছে যে একা, কিন্তু বাবার বাড়িতে ফেরত আসে হচ্ছে 2টা মুখ নিয়ে। ওই যে বাবা যখন চিন্তা করলো কোন রকম কন্যা শিশুটাকে বিদায় করে আমি আমার ফ্যামিলিতে একটা আহারের একটা মুখ আমি কমাবো, কিন্তু সেটা হচ্ছে না। যাচ্ছে একা, কিন্তু আসছে হচ্ছে 2টা মুখ নিয়ে। আমি মহিলাদেরকে বলি যে শুধু মহিলারা আপনারা উঠান বৈঠকে থাকবেন না, আপনাদের স্বামীদেরকেও আনবেন। আপনাদের সচেতন হওয়ার পাশাপাশি, আপনাদেরকে কাউন্সিলিং করার পাশাপাশি আপনাদের স্বামীদেরকেও এগুলো শোনা উচিত। এটা আসলে সম্পূর্ণ আমাদের সচেতনতামূলক প্রোগ্রামের মধ্যে পড়বে। মহিলাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে এই যে কন্যা শিশুদের বিয়ে দিলে যে কি পরিমাণ শারীরিক ক্ষতি হয়, কি পরিমাণ ভয়াবহ ক্ষতি হয়, সেগুলো কিন্তু আমরা সব সময় আমরা উঠান বৈঠকে যখন মাঠ পর্যায়ে যাই, আমরা কিন্তু এগুলো সম্পর্কে বলি এবং এগুলো আমাদের ব্যাপক প্রচারণার একটা দরকার আছে। এবং ওই মহিলা যখন সচেতন হয়ে যখন মাথায় কিছু নিয়ে যাবে, তার যদি মাথায় এটা ব্রেন ওয়াশ হয় যে আমি আমার কন্যা শিশুটাকে কখনো বিয়ে দিব না এবং আমার ছেলের সন্তানের জন্য কখনো কন্যা শিশু বউ হিসেবে আনবো না, সেটা যদি ওনার ব্রেন ওয়াশ হয়ে যায়, তাহলে আমাদের অবশ্যই বাল্যবিবাহটা কমে যাবে আস্তে আস্তে এবং কন্যা শিশুরাও স্কুলগামী হবে। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে ওনার মায়ের উপর। এবং সহযোগী হিসেবে অবশ্যই বাবাকে সাহায্য করতে হবে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানতে চাইবো যে আসলে আমাদের এই নারীর ক্ষমতায়ন, এটি আমরা যদি স্ট্যাবলিশড করতে চাই, তাহলে শ্রোতাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি থাকবে এবং কি পদক্ষেপে আমরা চললে নারীর ক্ষমতায়ন আরো ভালো উন্নতির দিকে যাবে? ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে নারীর ক্ষমতায়নটা যদি আমরা এস্টাবলিশ করতে যাই, তাহলে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের একটা গোল হচ্ছে যে নারীর ক্ষমতায়ন, ওটা অর্জন করেছি আমরা। পরে এখন আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনও করে ফেলছি। তো এগুলা সবগুলোতেই কিন্তু নারীর ক্ষমতায়নকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নারীর ক্ষমতায়নের উপর অনেক বেশি জোর দিচ্ছেন। সেক্ষেত্রে নারী শিক্ষার কোনো বিকল্প নাই। নারী শিক্ষার জন্য সরকার কিন্তু ওই যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কিন্তু অবৈতনিক করে দিয়েছেন শিক্ষা, এবং উপবৃত্তি কিন্তু পাচ্ছে নারী শিক্ষার্থীরা। সবাইকে একটাই মেসেজ আমি দিব, শিক্ষা, নারী শিক্ষার কোনো বিকল্প নেই। এবং আরেকটা বিষয় হচ্ছে 18-র আগে বিয়ে নয় এবং 20-এর আগে সন্তান নয়। এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় থাকতে হবে। কোনো কন্যা শিশু আমাদের অভিশাপ নয়, কন্যা শিশু আমাদের আশীর্বাদ, এটা আমাদেরকে মাথায় থাকতে হবে। এবং কন্যা শিশুকে আমরা আগামী দিনের ভবিষ্যৎ, সেটাই আমাদের মাথায় রাখতে হবে। কন্যা শিশুকে আমরা অবহেলা নয়, আমরা যথাযথ সম্মান দিয়ে কন্যা শিশুদেরকে বড় করব, কারণ আজকের এই কন্যা শিশুই কিন্তু আগামী দিনের মা এবং আগামী দিনের ভবিষ্যৎ।
আপা চমৎকার বলেছেন। এই অনুষ্ঠানে আজকে নারীর ক্ষমতায়নের শিক্ষার গুরুত্ব নিয়ে আপনি যে তথ্যগুলো আলোচনা করেছেন, অবশ্যই আমাদের নারী শ্রোতা, পাশাপাশি অন্যান্য শ্রোতারা শুনেছেন, নিশ্চয়ই তাদের কাজে আসবে। তো আপনাকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। আপনারা শুনছেন শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম বিষয়ক বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে 100.8 মেগাহের্জে। নারীরা শিক্ষিত হয়ে ক্ষমতায়িত হলে তারা বাল্যবিয়ে, নারী পুরুষ বৈষম্য, নানাবিধ কুসংস্কার, সামাজিক অনাচার, অধিকার বঞ্চনা থেকে নারী জাতিকে রক্ষা করতে পারে। নারী শিক্ষা নারীদের আত্মসচেতনতা, আত্মসম্মান ও স্ব অধিকার অর্জনে সক্ষম করে। একজন শিক্ষিত নারী হতে পারে একজন জাতির মুক্তিকামী উদার মনের মানুষ, যে নারীর ক্ষমতায়নকে আরও বিকশিত করে। প্রিয় শ্রোতা, আমাদের এবারের পরিবেশনায় নারী ক্ষমতায়নের শিক্ষার গুরুত্ব বিষয়ক কবিতা আবৃত্তি করছেন রোজিনা আক্তার রোজি। জেগে ওঠো তোমরা, সময় এসেছে আজ, জাগতে হবে তোমাদের। তোমরাই দিতে পারো শক্তি, তোমরাই নিয়ে আসো মুক্তি, ভেঙে শোষণের শিকল। খুলে দাও, আজ খুলে দাও মুখের তালা। যারা করেছে তোমাদের শোষণ, বানিয়েছে ভোগের পণ্য, আজ খুঁজে নাও তাদের করে তন্ন তন্ন। কোমল কণ্ঠে তোমরা যে নারী, শক্ত হাতে তোমরাই প্রতিবাদী। তবে দেরি কেন, জানিয়ে দাও আজ বিশ্ব মাতাকে, তোমাদেরও আছে মুক্তি, আছে স্বাধীনতার অধিকার। তোমাদের কণ্ঠে সুর তুলে করো পারাপার। যারা পড়ে আছে এখনো বাধার শৃঙ্খলে, মরছে ধুকে ধুকে, পুড়ছে বন্দিশালায়, হৃদয়ের জ্বালানো দাবানলে। যারা এখনো হয়ে আছে অসহায়, তুলে নাও তাদের তোমাদেরই সাথে। মুক্তির পথে থাকবে কেন অন্যায়, মুক্তির কণ্ঠ তোমাদেরই হাতে। সকলের শক্তিতে হবে পারাপার। তবে তুলে নাও হাতে বাতি, জেলে দাও জীবনের প্রদীপ নতুন করে আবার। শ্রোতাবন্ধু, জীবনের জন্য অনুষ্ঠানে এবারে শুনবেন আরও একটি কবিতা আবৃত্তি করছেন নাজমুল করিম জুয়েল। সারা বিশ্বের কল্যাণকর যা কিছু মহিয়ান, পুরুষের সাথে সাথে আছে নারীদের অবদান। করেছে সংগ্রাম দেশ হেতে অস্ত্র ধরি নিজ হাতে, সমান তালে যুঝেছে নারী পুরুষের সাথে সাথে। গৃহকোণে বন্দি নয় তারা, পড়েছে হিমালয়ে চড়ে, নারী জয়গান দিকে দিকে আজি সারা বিশ্ব জুড়ে। উঠেছে বধুরে, ভাসেছে সাগরে, শূন্যে উড়েছে বিমান, করেছে সংগ্রাম শত্রুর সাথে, নারী দাগেছে কামান। সূর্যে বীর্যে জ্ঞান গরিমায় সর্বদা নারীর জয়, জাগেছে অভয়া শক্তি, নারীরা নাহি ভয় নাহি ভয়। এসো মা কল্যাণী জগৎ জননী, তুমি মা কল্যাণময়ী, তুমি মা শক্তি মায়ের জাতি, হও মা গো বিশ্বজয়ী। কবিতার পাতায় কবি আমি, গাহি রমণীর জয়গান, সারা বিশ্বের নারীদের জানাই শ্রদ্ধা ও সম্মান।
আপনারা শুনছেন শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম বিষয়ক বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। শিক্ষা শুধু একজন নারীকে শিক্ষিত করে না, বরং তাকে সিদ্ধান্ত নিতে এবং তার গৃহ ও বাইরের জগতের দায়িত্ব গ্রহণ করতে শেখায়। নারী শিক্ষিত হলে দেশের রাজনৈতিক কাঠামো তৈরিতে, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এবং সমাজের যে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা অবদান রাখতে পারে। নারীরা শিক্ষিত হলে তারা ক্ষমতায়নের অধিকার নিশ্চিত করতে পারে। প্রিয় শ্রোতা, আমাদের এবারের পরিবেশনায় নারী ক্ষমতায়নের শিক্ষার গুরুত্ব বিষয়ক মাঠ প্রতিবেদন। মাঠ প্রতিবেদনটি ধারণ করেছেন রাকিবুল ইসলাম সৈকত। সভ্যতার অভাবনীয় সাফল্যের পেছনে নারী ও পুরুষের সমান অবদান অনস্বীকার্য। নারীকে বাদ দিয়ে পুরুষের একক অংশগ্রহণের মাধ্যমে সমাজের উন্নয়নের কথা কল্পনা করা যায় না। কিন্তু যুগ যুগ ধরে নারীরা অবহেলিত ও শোষিত হয়ে আসছে। পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় সামাজিক কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, নিপীড়ন ও বৈষম্যের বেড়াজালে নারীরা তাদের অধিকার বিসর্জন দিয়ে আসছে। নারীরা তাদের প্রতিভার বিকাশ ও আত্মপ্রকাশ ঘটানোর সুযোগ থেকে ক্রমে বঞ্চিত হচ্ছে। নারীকে পূর্ণ মর্যাদা প্রদান, তার মেধা ও শ্রমশক্তিতে রূপান্তর করে এবং তার স্বনির্ভরশীলতাকে বাস্তবায়ন করার মাধ্যমে সমাজ, রাষ্ট্র নির্বিশেষে সারা বিশ্বের নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। শ্রোতা বন্ধুরা, এই বিষয় নিয়ে এখন কথা বলতে যাব আমাদের কিছু কিশোরী অভিভাবকদের সাথে। শ্রোতা বন্ধুরা, এই পর্যায়ে আমরা কথা বলবো একজন কিশোর বন্ধুর সাথে। আমাদের সাথে আছেন। আমার নাম মোহাম্মদ সাইয়েদ। আমি একেএনজি হাই স্কুলে পড়ি। আমি 6ম শ্রেণীর একজন ছাত্র। নারী ক্ষমতায়ন বলতে তুমি কি বুঝো? নারী ক্ষমতায়ন ব্যাপক অর্থে একজন নারী স্বাধীনতা, নিজস্বতা, সর্বোপরি স্বয়ংসম্পূর্ণতার বিকাশে বুঝায়। নারী পুরুষের মধ্যকার অসমতা ও বৈষম্য দূর করে নারীকে পুরুষের সমকক্ষে প্রতিষ্ঠিত করাই হলো নারীর ক্ষমতায়ন। এতটুকুই আমি জানি। শ্রোতা বন্ধুরা, এই পর্যায়ে আমরা কথা বলতে যাবো একজন অভিভাবকের সাথে। আসসালামু আলাইকুম, আমার নাম জয়নাব, ক্লাস 12। নারী ক্ষমতায়ন বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কি কি প্রতিবন্ধকতা লক্ষ্য করেন? নারী ক্ষমতায়ন অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। তার উপর রয়েছে শিক্ষা। কথায় আছে, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। কিন্তু নারীর ক্ষমতায়নের যে বাস্তব বাধাগুলো দেখা যায় তা হলো নারী পুরুষ বৈষম্য, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ইত্যাদি। আমি মনে করি এই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে নারী শিক্ষা অনেকটা এগিয়ে যাবে এবং পাশাপাশি নারীর ক্ষমতা ও বাস্তবায়ন হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এই পর্যায়ে কথা বলতে যাব আর একজন কিশোরী বন্ধুর সাথে। আসসালামু আলাইকুম, আমার নাম সামিয়া সুলতানা শিপা। আমি কক্সবাজার গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী হই। আচ্ছা শিপা, নারী ক্ষমতায়ন বলতে তুমি কি বুঝো এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে আমাদের আসলে নারী শিক্ষার প্রয়োজন আছে কিনা তুমি কি মনে করো? অবশ্যই নারী ক্ষমতায়নে নারীর শিক্ষার গুরুত্ব আছে। কেননা একজন নারী বা শিক্ষিত নারী চাকরি বা অন্যান্য ক্ষেত্রে গিয়ে যে অগ্রাধিকার পাবে, অন্যদিকে সে যদি শিক্ষার দিক দিয়ে পিছিয়ে থাকে তাহলে চাকরি এবং অন্যান্য ক্ষেত্রে গিয়ে সে ততটাই অবহেলিত হবে। সুতরাং প্রেক্ষাপট দেখে বোঝাই যায় নারী ক্ষমতায়ন বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। কেননা নারীর ক্ষমতায়ন বলতে যা আমরা বুঝি, বাক প্রকাশের স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, চাকরি বা অন্যান্য ক্ষেত্রে নারীদের পুরুষের সমান অধিকার দেওয়া, পরিবারে নারী পুরুষ বৈষম্য না রাখা। কিন্তু বর্তমান সমাজে আমরা যে চিত্র লক্ষ্য করি, দেখা যায় অভিভাবকরা পুরুষদের তুলনায় নারীদেরকে কম মূল্যায়ন করে। যেমন অনেক অভিভাবকই মনে করেন শুধু ছেলেরাই একমাত্র চাকরি করতে পারবে এবং ঘরের বাইরে যেতে পারবে এবং মেয়েরা শুধুমাত্র ঘরের মধ্যেই থাকবে, এবং এখানে অনেক ধরনের ধর্মীয় গোঁড়ামিও জড়িত থাকে। অভিভাবকরা এই বিষয়ে যথাযথ সচেতন না বিদায় এই ধরনের চিন্তা বা মনোভাব প্রকাশ করে থাকেন। সুতরাং উক্ত বিষয়গুলো যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে নারীরা সুশিক্ষায় শিক্ষিত হবে এবং নারী ক্ষমতায়ন বাস্তবায়ন হবে বলে আমি মনে করি।
বাংলাদেশের সংবিধানে নারীর যথাযোগ্য অবস্থান নিশ্চিত করা হয়েছে। সংবিধানের নারীর অধিকার ও মৌলিক স্বাধীনতা রক্ষা করার উদ্দেশ্যে বিভিন্ন ধারা সন্নিবেশ করা হয়েছে। 19 অনুচ্ছেদে বর্ণনা হয়েছে নারী জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের ক্ষমতা রাষ্ট্র নিশ্চিত করিবে। 27 নং ধারায় উল্লেখ করা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান ও আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। 65 ধারায় নারীর জন্য জাতীয় সংসদে আসন সংরক্ষিত আছে এবং এই ধারার অধীনে নারী শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহ প্রতিনিধিত্ব করতে পারবে। এ পর্যন্ত সংরক্ষিত আসনে মোট 185 জন মহিলা সদস্য মনোনীত হয়েছে, যার মধ্যে 8 জনই একাধিকার। প্রত্যক্ষভাবে নির্বাচিত 300 আসনের মধ্যে 1971 সালের 5 জন, 1976 সালে 7 জন রয়েছেন, যা নারী ক্ষমতায়নের ক্ষেত্রে খুবই অপ্রতুল। নারী ক্ষমতায়ন নিশ্চিতের জন্য অন্যতম একটি বিষয় হচ্ছে নারী শিক্ষা। নেপোলিয়ন বলেছেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। কিন্তু আমাদের দেশে শিক্ষিত নারীর সংখ্যা শতকরা 30%। শিক্ষার অভাবে নারী তার নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে না। এটি নারী ক্ষমতায়নের অনেক বড় অন্তরায়। নারী ক্ষমতায়নে যে করণীয় রয়েছে সে বিষয়গুলো যদি আমরা একটু পর্যালোচনা করি, নারী ক্ষমতায়নে নারীকে সবার প্রথম এগিয়ে আসতে হবে। নিজেরা সচেতন হলে, নিজের উন্নয়ন নিজে না ভাবলে ক্ষমতায়ন সম্ভব নয়। তাই নারীদের যাবতীয় অধিকার আদায়ে সচেষ্ট হতে হবে। নারী ক্ষমতায়নে করণীয়। বেগম রোকেয়া নারী জাতির অগ্রগতির জন্য শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, আমি চাই সেই শিক্ষা যাহা তাহাদিগকে নাগরিক অধিকার লাভে সক্ষম করিবে। নারী শিক্ষা বৃদ্ধির হার বাড়ানোর পাশাপাশি পাঠ্যপুস্তকে নারী আইনগত ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত তথ্য সংযোজিত করতে হবে। সামাজিকতার দোহাই দিয়ে নারীকে ঘরে বন্দী করে রাখা যাবে না। নারীর প্রতি প্রাচীন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সমাজে পুরুষের সমমর্যাদায় নিয়ে আসতে হবে। ধর্মগ্রন্থে নারীদের যে গুরুত্ব প্রদান করা হয়েছে তার যথাযথ বাস্তবায়ন করতে। ইসলাম ধর্মে হাদিসে বর্ণিত আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর হিন্দু পুরাণে বর্ণিত হয়েছে নারীরা শক্তির মূল আধার। এসব ধর্মীয় বাণী অপরিবর্তিত অবস্থায় এবং সঠিক উপায়ে সমাজের মানুষের কাছে প্রচার করতে হবে। নারী সমস্যা সমাধানের জন্য নারীকে ব্যাপক রাজনীতিতে তথা শিক্ষা অঙ্গনে অংশগ্রহণ করতে হবে। নারীদেরকে শিক্ষিত হওয়ার জন্য উৎসাহিত করতে হবে। একই সাথে পরিবারকে বোঝাতে সক্ষম হতে হবে যেন নারীদের শিক্ষার প্রতি তারা একটু মনোযোগ দেয়। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ বেতার, কক্সবাজার। পৃথিবীতে কোনো উন্নতিই নারীর সক্রিয় অংশগ্রহণ করা ছাড়া সম্ভবপর হয়নি। সুতরাং 21 শতাব্দীর এই যুগে দেশ, জাতি ও মানব গোষ্ঠীর সামগ্রিক উন্নতির জন্য প্রয়োজন শিক্ষার টেকসই উন্নয়ন। আর এই উন্নয়ন তখনই সম্ভব হবে যখন শিক্ষাক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা যাবে। প্রিয় শ্রোতা, আজ এই পর্যন্তই। শেষ করছি ইউনিসেফের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।